নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মোথাবাড়ির তুলকালামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট। শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। বুধবার 7 জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের রিপোর্ট। ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত হয়েছিল সুপ্রিম কোর্ট এবং শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। দেখেছিলাম যে গত বুধবার মালদার এই ঘটনার পর বৃহস্পতিবার একেবারে একের পর এক নজিরবিহীন মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। সেই ঘটনাতে আজকে প্রাথমিক রিপোর্ট জমা এবং তারই পাশাপাশি ভার্চুয়াল শুনানি। কখন হবে সেই শুনানি এবং কারা কারা থাকবেন? দেখো, এই মামলার আজকে শুনানি হয়েছে এবং একই সঙ্গে আজকে এনআইএ এর তরফ থেকে রিপোর্ট দেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, এনআইএ এর আইজি তিনি মোথাবাড়ি থেকে রওনা হয়েছেন এবং তিনি সশরীরে আজকে উপস্থিত থাকতে পারেন সর্বোচ্চ আদালতে। এর পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং মালদা ডিএম এবং এসপি কে, যাদেরকে গত বৃহস্পতিবারই শোকজ করেছিল সর্বোচ্চ আদালত এবং তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছিল যে কেন প্রশাসনিক গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ফলে আজকে তারাও ভার্চুয়ালি উপস্থিত থাকবে। বাংলার এসআইআর মামলার শুনানির সঙ্গেই কিন্তু এই মামলাও নথিভুক্ত রয়েছে। ফলে আজকে বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সেক্ষেত্রে দেখায় যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার ক্ষেত্রে যেখানে একের পর এক কড়া মন্তব্য করতে শোনা গিয়েছিল সর্বোচ্চ আদালতকে, সেখানে আজকে তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর কি অবস্থান হয় সর্বোচ্চ আদালতের। একেবারেই মৈত্রী, নজর থাক। ধন্যবাদ। মোথাবাড়ির অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট এনআইএর। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং। গতকাল মোথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ এনআইএর। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে রিপোর্ট এনআইএর। আজই শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। মোথাবাড়ির অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট দেবে এনআইএ। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং। গতকাল মোথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ এবং 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। আজই শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা এনআইএ। মোথাবাড়ির অশান্তি ঘটনা, যে ঘটনার তদন্তে অনুসন্ধান রিপোর্ট জমা দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট দেবে এনআইএ। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন আইজি সোনিয়া সিং এবং গতকাল মোথাবাড়ির 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। 3 দিন অনুসন্ধান হয়। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে রিপোর্ট এনআইএর এবং তারই পাশাপাশি আজকে শীর্ষ আদালতেও প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। নাম বাদে সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থীর আবেদনের নিষ্পত্তির নির্দেশ আদালতের। নাম বাদে আদালতে আবেদন রতুয়ার কংগ্রেস প্রার্থীর। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আসলে দেখো, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আজকে বেলা 12টার মধ্যে ট্রাইব্যুনাল যেন এই মামলা নিষ্পত্তি করে। রতুয়ার যে কংগ্রেস প্রার্থী রয়েছে তার আবেদনের নিষ্পত্তি করে। আজকে আদালত বসার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বেঞ্চের কাছে মেনশন করা হয় রতুয়ার প্রার্থীর হয়ে এই মামলা এবং সেখানে তিনি উল্লেখ করেন যে এর আগেও অন্য এক প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল এবং এই ক্ষেত্রেও যেন সেই নির্দেশ দেওয়া হয়। এবং তারপরে কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী তিনি উল্লেখ করেন যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তারা বিচারপতি শিবাঙ্গনামের বেঞ্চে যোগাযোগ করতে পারেন। তারপরে সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে বেলা 12টার মধ্যে ট্রাইব্যুনাল যেন তার আবেদনের নিষ্পত্তি করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নাম তালিকায়, ভোটার তালিকায় উঠলে তিনি আজ বেলা 3টের মধ্যে নমিনেশন ফাইল করতে পারবেন। বেশ, ধন্যবাদ। সাপ্লিমেন্টারি লিস্টের নাম বাদ ফরাক্কার কংগ্রেস প্রার্থী। ট্রাইব্যুনালের বিচারে তিনি হলেন বৈধ ভোটার। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বাড়িতে বসে ট্রাইব্যুনালের বিচারে এটাই প্রথম নিষ্পত্তি। মহতাব শেখ মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী।
সাপ্লিমেন্টারি তালিকা থেকে মহতাবের নাম বাদ যায়। একে চ্যালেঞ্জ করে প্রথমে তিনি কলকাতা হাইকোর্টে যান, তারপর সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 6 এপ্রিল দুপুরের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে ট্রাইব্যুনালকে। সেই মতো রবিবার ট্রাইব্যুনাল বসে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বাড়িতে। সেখানে মহতাব শেখের সমস্ত নথি যাচাই করা হয়। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন কংগ্রেস প্রার্থীর নাম বাদ, এর কোনো কারণ খুঁজে পায়নি ট্রাইব্যুনাল। তারা কমিশনকে জানিয়ে দেয় 5 এপ্রিল অর্থাৎ রবিবার রাত 8টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকায় মহতাব শেখের নাম তুলতে। আমার মতন পুরো ফারাক্কা আমি বলছি, প্রায় 58,000 লোকের ডিলেটেড করেছে এডজুডিকেশন। মানুষ এত কষ্ট করছে, অযুক্তি জিনিস আর কি। জনগণ আমার সঙ্গে আছে, আর জনগণ যার সঙ্গে থাকবে কেউ ওকে সরাতে পারবে না। ফারাক্কার কংগ্রেস প্রার্থীর দাবি, 2002-এর ভোটার তালিকায় তার নাম ছিল, কিন্তু নামের বানান অন্য ছিল। পরে সংশোধন করে তিনি নতুন ভোটার কার্ড তৈরি করেন। এসআইআর এর শুনানিতে সেই ভোটার কার্ড এবং পাসপোর্ট সহ একাধিক নথি জমা দেন। তারপরেও তার নাম বাদ দিয়ে দেওয়া হয় সাপ্লিমেন্টারি তালিকা থেকে। এই প্রার্থীর তার সন্তান, 3 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। বার্থ সার্টিফিকেটে ওনার নাম রয়েছে, 2002 সালের লিস্টে ওনার নাম রয়েছে, ওনার বাবা মা ওনার ভাইদের সকলের নাম রয়েছে। ওনার নাম প্রথমে বেরোয়, তারপর আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ডিলিট হয়ে যায়। কিন্তু তার পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। ডিলিটের কি কারণ সেটা কোথাও বলা হয়নি, এবং ট্রাইব্যুনালও কিন্তু সেটা কেউ ব্যাখ্যা করতে পারেনি। ফলে কারণটা কি কারণে তার নাম ডিলিট হয়ে গেল। 2002 সালের লিস্টকে আপনি যদি বেস ইয়ার ধরেন, ম্যাকিংয়ের পরে তার যে নামের যে মিসম্যাচ, সেই মিসম্যাচের সাপেক্ষে তার এফিডেভিট রয়েছে, এপিক কার্ড রয়েছে। সবথেকে বড় কথা, নিউজ 18 বাংলা। আপনাদের কাটোয়ার ছবি দেখাই। ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লম্বা লাইন এবং দীর্ঘ লাইন, রীতিমতো ভোগান্তি কাটোয়ার মানুষজনের। শতাধিক মানুষ তারা ভোগান্তিতে পড়েছেন এবং ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে তাদেরকে আবারও লাইন দিতে হচ্ছে, লম্বা লাইন। কাটোয়া মহকুমা শাসকের করে লম্বা লাইনে দুর্ভোগ রীতিমতো বাড়ছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়ার ছবি, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন তারা। যে ছবি দেখছেন কাটোয়ার ছবি, ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লম্বা লাইন, দীর্ঘ লাইনে ভোগান্তি কাটোয়ার শতাধিক মানুষের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণদেব। রণদেব, এ তো লম্বা লাইন দেখতে পাচ্ছি ছবিতে, একেবারে সেটা স্পষ্ট। কি অভিযোগ করছেন তারা? হ্যাঁ দেখো, যারা লাইনে দাঁড়িয়েছে তারা ভোর রাত থেকেই দাঁড়িয়েছে লাইনে, এবং তাদের ভোটাধিকার হারিয়ে গেছে। সেই ভোটাধিকারকে পুনরুদ্ধার করার জন্যই এই লাইনে দাঁড়ানো হয়েছে। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে, যে মঙ্গলকোট এবং কেতুগ্রাম এবং কাটোয়া মিলে প্রায় 73,000 মানুষের অ্যাডজুডিকেশন হয়েছিল। সেখান থেকে কিন্তু এখানে 40,000 মানুষকে পুনরায় ভোটার লিস্টে নাম তুললেও এখনো 33,000 মানুষের নাম ওঠেনি। সেই কারণে 3 বিধানসভা এলাকারই মানুষরা কিন্তু ভিড় জমিয়েছে, এবং এখানে আজকেই শেষ দিন হওয়ার ফলে ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে মানুষের এত ভিড়। ভোর রাত থেকে ভিড় হলেও কিন্তু প্রথম দিকে পুলিশি ব্যবস্থা ছিল না, এখন পুলিশি নজরদারি চরমে, এবং লাইন মেনটেন করা হচ্ছে। এবং এখানে জমা নেওয়ার জন্য 3টে কাউন্টারও খোলা হয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে কোনো রকম যাতে কারো অসুবিধা না হয়, সে কারণে তারা আরো অতিরিক্ত কাউন্টার খুলতে রাজি আছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়ার ছবি, ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লম্বা লাইন, দীর্ঘ লাইন। বহু মানুষ একেবারে ভোটার থেকে এসেছেন, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ভোটার তালিকায় ফের নাম তুলতে লম্বা লাইন। কাটোয়া মহকুমা শাসকের দফতরে লম্বা লাইনে দুর্ভোগ। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তারা। আনখোনা পঞ্চায়েতে আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আবার সব ডিলেট হয়ে গেছে। 5-6 জনের আমাদের পরিবারের সবারই। আবার ফের এসে কাটোয়া কোর্টে এসডি অফিসে জমা করছি। সকাল 5টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। না হলে যাই কিছু কোনো অসুবিধায় পড়ে যাবো। আমরা দূর থেকে এসেছি। পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডব, দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ। বেহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। পর্ণশ্রী থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, রাস্তায় বসে বিক্ষোভ চলে।
থানা চত্বরে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। আসেন সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি। ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার 2। পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডবে এবার এফআইআর দায়ের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, এফআইআর এ কি উল্লেখ করেছে বিজেপি, কাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে? একেবারে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছিল এবং সেখানকার তৃণমূল মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই এই কাজ করা হয়, এমনটাই কিন্তু তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। এবং শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। যে ভাঙচুরের ঘটনা, যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে, সেই সিসিটিভি ফুটেজের এক্সামিন করে দেখা হচ্ছে আর কারা কারা জড়িত এবং যে অভিযোগটা তারা তুলছেন যে রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই এই ভাঙচুর করা হয়েছিল, কোন রকম উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন কিনা, এর পেছনে কি ঘটনা ঘটেছিল। কারণ তৃণমূলেরও কিন্তু একটা প্রথম থেকে অভিযোগ ছিল, সকাল থেকে নাকি বিজেপির তরফ থেকে হোর্ডিং ছেড়া হচ্ছিল, সেই কারণেই কিন্তু গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, নজর থাক। আজকে এইভাবে করে মুখ্য নির্বাচনী কার্যালয়কে হামলা যে তৃণমূল কংগ্রেস করলো, সেটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ কি, তৃণমূল মানুষের ভোটকে ভয় পাচ্ছে, তৃণমূল বেহালা পশ্চিম হারছে। সেই আতঙ্কে উনার গুন্ডা বাহিনী গিয়ে আজকে এরকম সন্ত্রাস করার একটা চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ পরিষ্কার, সেখানে আমরা দিয়ে দিয়েছি, থানাতে দিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি এবং যারা এরকম গুন্ডাগিরি করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা, সবার সামনে। পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। অতএব আমার নাম তুলে বলে কোনো লাভ নেই। আমরা এখন প্রত্যেকটা প্রার্থী আমরা প্রচারে ব্যস্ত। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় গ্রেফতারির দাবি শুভেন্দু। তৃণমূল প্রার্থীর গ্রেফতারি দাবি করছেন শুভেন্দু অধিকারী। সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে, তারা রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে। আমি গ্রেপ্তার দাবি করি এবং আমি আজকে সন্ধে 6টার সময় ওই বেহালার যে অফিসে হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। ওখানকার তৃণমূলের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে, বাপের নাম ঠিক থাকলে সন্ধ্যা 6টায় ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাই। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় গ্রেফতারির দাবি করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থীর গ্রেফতারির দাবি শুভেন্দুর। আমরা দেখেছিলাম পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডব, বেহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। বিজেপির হামলার অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল। পর্ণশ্রী থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, রাস্তায় বসে বিক্ষোভ চলে। থানা চত্বরে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। আসেন সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বিজেপি অফিসে তাণ্ডবে ইতিমধ্যে এফআইআরও দায়ের। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। পর্ণশ্রী থানায় রত্না সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় তৃণমূল প্রার্থীর গ্রেফতারের দাবি করছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? 29 তারিখ পর্যন্ত উনি এইরকম অনেক ছেলে মানুষই আবদার করবেন এবং তার অনেক ছেলে মানুষই আবদার ইলেকশন কমিশন মান্যতাও দেবে। এর সবকিছুরই সময় হচ্ছে 29 সামনের 29 তারিখ পর্যন্ত, 29 এপ্রিল পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে। উনি এখন ইলেকশন কমিশনকে যা মোটামুটি বলেন, ইলেকশন কমিশনের গাড়ি মনে করেন অমিত শাহকে বলে দেবে বকুনি খেতে হবে, তা একটু শুনে নি। কিন্তু এই সব ওই 29 তারিখে নির্বাচন হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে।
তারপরে 4 তারিখে 4 মে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন যখন, তখন এদের নানা রকম অজুহাত এবং পালানোর রাস্তা, এই দুটোর খোঁজ খবর করতে হবে। তার আগে এই সময়টাতে যা বলার বলে নিক, এতে কিছু যায় আসে না। বেশ, ধন্যবাদ আপনাকে।